আমরা একটু যেতে চাই আব্দুল আজিজ আপনার কাছে। আপনার বাবা এই যে পিলখানা হত্যাকাণ্ডেই আমরা বলবো শহীদ হয়েছেন, তিনি জেলখানায়। সেই সময় বা গুলো আসলে কিভাবে কেটেছিল আপনাদের, বা আপনার বাবার যে ঘটনাটি সেটি আপনারা কিভাবে জানতে পেরেছিলেন, কদিন পর বা কিভাবে কি? পিলখানা ছিল মূলত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা টিকে থাকার জন্য প্রথম অস্ত্র। যখন তারা 2008 সালে নির্বাচন শেষ করেন, তখন পিলখানার যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে এই নিধন যে আমাদের প্রোগ্রামটা করতেছেন, শুধু একটা নিধন প্রোগ্রামে এই পিলখানার ইস্যুটা বলে শেষ করা যাবে না। তা আমি সংক্ষিপ্ত করে নিচ্ছি এবং আমি প্রথমে যারা এখনো টিভিতে আছেন দর্শক সারিতে এবং আমার বিডিআর পরিবারের নির্যাতিত যে ফ্যামিলিগুলো আছেন তাদেরকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু এটা মানবাধিকার দিবস আজ, তো মানবাধিকার লঙ্ঘনের যে প্রথম স্টেপ বাংলাদেশের যদি ফ্যাসিস্ট সরকারের, এটা হচ্ছে যে পিলখানা ইস্যু দিয়ে। পিলখানা ইস্যুর প্রথম যখন আব্বু দরবার হলে যায়, তখন উনি দরবার হলে গেছেন ওনার যে অধীনস্থ মেজর তারিকুল ইসলামের সাথে। দরবার যখন শুরু হয় তখনই এই হট্টগোল বা এই ঘটনার সূত্রপাত হচ্ছে যে 8:30 বাজে ওনারা দরবারে প্রবেশ করছেন। তারপর ঠিক 9:30 বা 9:35 এমন সময় মিসফায়ারিং বা বিভিন্ন হট্টগোল হয়েছে। তো ওই ভিতরের ঘটনাটা তো আমি তখন বলতে পারবো না, এজন্য আমি ছিলাম বাহিরে, আব্বু ছিল দরবার হলের ভিতর। আর দরবার হলের ভিতরে থেকে যখন আব্বু বাইর হয় হট্টগোলের কারণে, আমাদের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এটার সামনে একটা জায়গা আছে, ওইখানে প্রথম মানে আব্বুর বুটের যে লেস আছে এটা জানলার কাচের সাথে লেগে পড়ে যায়। পড়ে গেলে প্রথম আব্বুকে ওইখানে শহীদ করার চেষ্টা করে, মানে প্রথম ওনাকে শহীদ করার চেষ্টা করা হয় দরবার হলেরই আশেপাশে। আমরা শুধুমাত্র জানি যে এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা শহীদ হয়েছেন, এটা আসলে না। এখানে আমাদের বিডিআরের যে কর্মকর্তা এবং বিডিআরের যে ডিএডি আছেন ওনারাও এখানে শহীদ হয়েছেন। বিডিআর এবং সেনাবাহিনীকে আলাদা করার জন্য যে ষড়যন্ত্র, এই মূল পরিকল্পনাটাই ছিল ফ্যাসিস্ট সরকারের, মানে এই পিলখানা দিয়ে। আপনার আব্বা কিভাবে মারা গেলেন? তো আমি আসছি এই জায়গাটায়, একটু সংক্ষিপ্ত করে নিচ্ছি। তো আব্বু যখন লেস মানে জানলাতে লাগার পরে পড়ে গেছেন, তখন আব্বুকে মুখোশধারী 2-1 জন প্রথম পায়ে আঘাত করে পাটা ভেঙে ফেলে। পরে পিঠে আঘাত করে পিঠের যে বিভিন্ন হাড় আছে এগুলা পিঠে মানে পরে জখম করে ফেলে। যখন ওনাকে গুলি করতে নিয়েছে তখন পিলখানারই সৈনিক আব্বুকে চিনে ফেলে। তখন ওই মুখোশধারী যে সৈনিকগুলা ছিল তখন তাদেরকে বলতেছে যে উনি আমাদের বিডিআরের ডিএডি, ওনাকে মেরো না। তখন আব্বুকে মানে সেভ করে ওনাকে এই 44 রাইফেল ব্যাটালিয়নের এমআই রুমে রাখেন, এবং এমআই রুমে রাখেন এমনভাবে যে ভিতরে উনি আসেন কিন্তু বাহিরে থেকে কোনো ধরনের যোগাযোগ ওনার সাথে করা যাচ্ছে না। জি। তো সর্বপ্রথম আম্মু যতটুকু মানে 11টা বাজে, তখন সকাল 11টা বাজে আম্মু জানতে পারছেন যে আব্বু মানে খুবই মারাত্মক আকারে আঘাতপ্রাপ্ত হয়ে এমআই রুমে আছেন। জি। তো যখন পিলখানার ঘটনা মোটামুটি শেষ, মানে ওনাদের ক্লিনিং যে মিশন শেষ, তখন আব্বু তো কোথাও পালিয়ে যায়নি। অন্য যে সৈনিকরা আছেন তারা বিভিন্ন জায়গায় পালিয়ে চলে গেছেন, তা আব্বু পিলখানার ভিতরেই ছিলেন। তো ওনার একটা আত্মবিশ্বাস এতটুকু ছিল যে আমি তো নির্দোষ, আমি তো এই ঘটনা সম্পর্কে কিছু জানি না। জি। পরে কি হলো? তো আব্বুকে 27 তারিখে র্যাব অ্যারেস্ট করে, অথচ ওনাকে দেখাইছেন যে মার্চের 3 তারিখে ওনাকে পালাতক অবস্থায় মেথরপট্টি থেকে মানে হাজারীবাগের উনি
ওনাকে মানে গ্রেপ্তার দেখানো হয়। অথচ এই কয়েকদিন কিন্তু উনি র্যাব হেফাজত বা ডিজিএফআই এর রিমান্ড ওইখানেই ছিলেন উনি। তো সেক্ষেত্রে এই দিনগুলো যখন পার হয়ে যায়, আমি মূলত আব্বুর মৃত্যুর ঘটনায় চলে আসতেছে। জি তখন আব্বুর প্রায় 17 মাস জেল জীবন। উনি 17 মাসের প্রায় প্রতিটি দিনই, মানে যে দিনগুলো ইসলামে হারাম না, হারাম এই দিনগুলো ব্যতীত প্রত্যেক দিনই উনি রোজা রাখতেন জেলখানায় বসে। জেলখানেই। জি তো সেক্ষেত্রে প্রায় 17 মাস যখন অতিবাহিত হয়, তখন প্রথম আর কি আব্বুকে, তখন ডিজিবিডিআর ছিল আজিজ আহমেদ, না তখন উনি সেক্টর কমান্ডার ছিলেন। জি সেক্টর কমান্ডার থাকা অবস্থায় আব্বুকে জেলখানায় গিয়ে বলে যে রহিম সাহেব আপনি ইয়া হন, রাজসাক্ষী হন। জি কিন্তু আব্বু রাজসাক্ষী হইতে রাজি হন না, এই জন্য যে উনি তো আঘাতপ্রাপ্ত হয়ে এমআই রুমে ছিলেন। এর এমআই রুম থেকে 2 জন অস্ত্রধারী তাকে নিয়ে গেলেন যে প্রধানমন্ত্রী আসছে বা বিভিন্ন এই 14 দলীয় যে জোট তাদের জি জি যে কর্মকর্তারা আসছে তাদের সাথে মিটিং করতে হবে। একটু ছোট করে বলবেন। জি তো আব্বু তো এই বিষয়টা জানেন না। তো সেক্ষেত্রে আব্বু তখন ওনাদেরকে উত্তর মানে পাল্টাও কোশ্চেন করলেন যে স্যার আমি কি বলবো তাহলে, আমি তো এই ঘটনার সময় ছিলাম না, ঘটনার দিন আমাকে মেরে আঘাতপ্রাপ্ত করা হয়েছে, তাহলে সত্য ঘটনাটা কি, তাহলে আমাকে যে রাজসাক্ষী করবেন, সত্য ঘটনা কতটুকু জানি, এতটুকু হলে আমি রাজসাক্ষী দিতে পারি, কিন্তু সত্য ঘটনা তো আপনারা দিবেন না। জি তো এটা ছিল একটা। তখন আমাকে এবং আমার আম্মুকে ঢাকা সেক্টরের 2 তলায়, তখন সেক্টর কমান্ডার ছিলেন আজিজ এবং এই বিডিআরের যে মামলার যে বাদী পিপি ছিলেন জি মোশাররফ হোসেন কাজল, আমাদেরকে ডাকাই নেওয়ার পরে প্রথমে আমাকে প্রেসারাইজড করে যে আপনার আব্বু সম্পর্কে বলেন, যে আপনার আব্বুকে বলেন যে আপনি রাজসাক্ষী হয় তাহলে ওনাকে আবার ডিপার্টমেন্টে নিয়ে আসা হবে এবং আপনাদেরকে মানে বিশ্বের যে কোনো জায়গায় আপনাদেরকে মানে এস্টাবলিশ করে দেওয়া হবে, মানে বাংলাদেশে না। জি তো সেক্ষেত্রে আমি বললাম যে এটা আমি বলতে পারবো না, এই জন্য আব্বু যেহেতু জব করেন আব্বু এই বিষয়টা বলবেন। তা আম্মুকেও বললো, তারপর আম্মুকে চক রাঙ্গায় বলতেছে আজিজ আহমেদ এবং পিপি মোশাররফ হোসেন কাজল যে এর পরিণাম কিন্তু ভালো হবে না। পরে কি হলো? এর পরিণাম ভালো হবে না। তখন ছিল জুলাই মাসের 25 কি 27 তারিখ, আমার ডেটগুলো ঠিক খেয়াল নাই, ঠিক আছে, জুলাই মাস চলমান, জি শেষ সপ্তাহ। তো তখন আবার কারাগারে মানে যে তখন এই বিডিআরের যে আজিজ আহমেদ ছিলেন উনি গেলেন, যার পর আব্বুকে আবার বললেন যে আপনি রাজসাক্ষী হয়ে যান, কারণ আব্বুর বিরুদ্ধে তো কোনো, পরে শেষ করতে যে একটু। জি পরে কি হলো? আব্বুকে আবার গেলেন আর কি, আমাদেরকে তো একবার মানে প্রেসারাইজ করলেন, তারপর আবার আব্বুকে প্রেসারাইজ করতেছে যে আপনি রাজসাক্ষী হয়ে যান, তাহলে তো মানে অনেক ধরনের প্রলোভন দেখাচ্ছে। তা আব্বু রাজি হয় নাই। তখন আব্বুর যে আগে যে পা ব্যথা ছিল, পা তো ওই মানে পিলখানায় ভেঙে ফেলা হয়। বিরুদ্ধে যাবে, বলেন শেষ করেন। তারপরে তখন আব্বু আর এখানে রাজি হয় নাই। পরবর্তীতে আব্বুর যে এই ব্যথার কারণে, ব্যথাটা ওঠার কারণে উনি একটু অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে আমরা কারা ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারতেছি তখনও, কিন্তু 27 তারিখের দিকে মানে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। নেওয়ার পর আম্মু জিজ্ঞাসা করলো যে তুমি যে অসুস্থ হলা, আমরা তো 2 দিন আগেও দেখে আসছি তুমি খুব সুস্থ সবল মানুষ। জি আর আরেকটু হলো যে আব্বু কুস্তি খেলোয়াড় ছিলেন, শারীরিকভাবেও খুব শক্তিশালী ছিলেন আল্লাহর রহমতে। তো সেক্ষেত্রে এত সুন্দর একজন ফিট মানুষ দেখে আসলাম, 2 দিনের ভিতরে এমন কি হলো যে হাসপাতালে ভর্তি। তখন আম্মু জিজ্ঞাসা করলো যে কোন মেডিসিন দিচ্ছে কি পিজি হাসপাতালে, মানে তখন আব্বু বলতেছে, মানে সরাসরি বলে না, আর একটু ঝিম করে বসে আছে, পরে বলতেছে দিছে। যে কি দিছে তাহলে? আমাকে একটা ইনজেকশন দিচ্ছে। আচ্ছা, তো এই ইনজেকশন যে আসলে আব্বুর জন্য সর্বশেষ
মানে মেডিসিন হইতে পারে এটা আর আমরা তখন বুঝতে পারি নাই। এরপরে তারপরে আব্বু মানে 29 তারিখ রাতে সন্ধ্যার সময় মারা যায় আর কি। জি, আমাদের সঙ্গে যুক্ত আছেন মায়ের ডাকের আহ্বায়ক সঞ্জিদা ইসলাম। আমরা একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। আপনি জানেন যে ইতিমধ্যে একটি গুম কমিশন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পরে, তবে এখনো পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কমিশন হয়নি। এটি আপনাদের অনেকের মধ্যেই ক্ষোভের সঞ্চার করছে, আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। তো যখনই এখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কমিশন হয়নি, সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকার এবারের যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য বাংলা করলে দাঁড়ায় আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ, এই মুহূর্তে সেই অধিকার কতটুকু আদায় করা সম্ভব হবে বলে মনে করছেন? এখনো এই কমিশন হয়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের। প্রথম যেটা দাবি ছিল, ধন্যবাদ আমাকে জয়েন করার জন্য। প্রথম যেটা আমাদের দাবি ছিল যে একটা ট্রুথ কমিশন আসুক, তাই না? মানে একটা ট্রুথ কমিশন তো অবশ্যই থাকা দরকার ছিল। এটা যে কোনো ঘটনার যে মানবাধিকার লঙ্ঘন যেখানে হয়েছে তাদের জন্য দরকার। তো আমাদের যেটা চাওয়া ছিল, গুম হয়ে যাওয়া বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রত্যেকটা কেসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন হোক। সেক্ষেত্রে গুমের ক্ষেত্রে একটা কমিশন হলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য কিন্তু আমরা কোনো কিছু ইফেক্টিভলি দেখিনি। আইসিটি ট্রাইব্যুনালে হয়তো কেস করা যাচ্ছে, কিন্তু সেটার ইনভেস্টিগেশন করে দৃষ্টান্তমূলক একটা বিচার কি আমরা আদৌ নিয়ে আসতে পেরেছি কিনা, কারণ এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের নাম্বারটা কিন্তু কম না। আপনি বিগত 15 বছরে যদি ধরেন, অ্যাপ্রক্সিমেট 2009 থেকে 23 পর্যন্ত 4000-এরও বেশি, এবং সবচেয়ে বেশি হচ্ছে ইলেকশন পূর্ববর্তী সময়টাতে। আর এর পরবর্তীতে আমরা জুলাইতে দেখতে পেলাম, যেটা আমরা গণহত্যা করা হলো, যে এটাও তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে পড়ে, 2000-এর মতো কেস। আর যাদেরকে গুম করে রেখে হত্যা করা হয়েছে সেটাও তো এমন একটা নাম্বারটা আসলে যেটা আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি 7000-এরও বেশি একটা নাম্বার। তো সেই 7000-এরও বেশি নাম্বারের বাইরেও কিন্তু অনেক মানুষ আছে হয়তো আমরা জানি না তাদের লাশ। আজকে যেমন ভিকটিম ফ্যামিলিদের মধ্যে অনেকে বলতেছিলেন যে তাদের ছেলের ছবি দেখেছেন কিন্তু লাশ পাননি, কেন বেওয়ারিশ কবর হয়ে গেছে কিনা, বা আসলে কি হয়েছে, আদৌ কি কবর দিয়েছে কিনা। তো সেই জায়গা থেকে আর গুম হয়ে যাওয়া মানুষদের মধ্যে তো অনেকে কোনো কথাই বলছেন না যে ফেরত এসছে কি আসেন নাই, পাচ্ছি না আমরা, আর এদের কোনো ইনভেস্টিগেশনও হচ্ছে না প্রপারলি, আর এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়েরও না। তো সেই জায়গা থেকে এইবারের যে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের যে প্রতিপাদ্য, যেটা কোথায় অধিকার, আমরা কোথায় আছি আসলে, তো আমরা আমাদের ওই সেই জায়গাটা যেই 12 বছর আগে দাঁড়িয়েছিলাম না, আমার মনে হচ্ছে যে আমরা তো সেই জায়গাতেই আছি। কারণ এই যে 12 বছর ধরে মায়ের ডাকের সাথে কাজ করে আমরা যেই জায়গাটায় এসেছিলাম, 5 আগস্টের মধ্যে একটা অন্যরকম আশা ছিল যে পরিবর্তনের পরে আমরা বিচারগুলো হবে, অ্যাটলিস্ট বিচারের জায়গায় যাবো, অ্যাটলিস্ট জানতে পারবো যে এই মানুষগুলোর সাথে কি হলো। আরেকটি বিষয় জানতে চাই, বিচারের কথা আপনি বলছিলেন, সঙ্গে সঙ্গে একটু জানতে চাই যে 5 আগস্টের পরে আমরা দেখলাম যে মাইকেল চাকমা আমাদের সঙ্গে রয়েছেন, দাদা মুক্ত হয়ে ফিরে আসতে পেরেছেন। আমরা দেখেছিলাম ব্যারিস্টার আরমান কিংবা সাবেক যে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিলামান আজমি, তারা ফিরে এসছেন। আরও যে প্রায় 200 এখনও নিখোঁজ রয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, আপনি আয়নাঘরের কাছাকাছি গিয়েছেন, খুঁজেছেন, সেগুলোর কি কোনো আপডেট কিছু আছে, নিখোঁজ যারা রয়েছেন? কোনো আপডেট নেই এখনো পর্যন্ত। মানে কোনো, যদিও প্রত্যেকটা কেসের কিন্তু আই উইটনেস আছে, এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কিন্তু কোন বাহিনী দ্বারা কোন সময় করা হয়েছে, তখনকার দায়িত্বশীল কারা ছিলেন, এটা খুবই ক্লিয়ার। তারপরেও যে আপনারা যদি বলেন যে 5 আগস্টের পরে আজকে কিন্তু 120 দিনেরও বেশি সময়, এই সময়টার মধ্যে কোনো ইফেক্টিভ রেজাল্ট কোনো ফ্যামিলির কাছে কিন্তু আসেনি। অ্যাটলিস্ট জানানো, প্রত্যেকটা ফ্যামিলির তো অধিকার আছে এটা জানার যে এদের আমাদের স্বজনদের সাথে কি করা হয়েছে, তারা কি জীবিত আছেন, তারা কি জীবিত নাই, আর তাদের সাথে কি করা হয়েছে এটা জানার অধিকার তো পরিবারের আছে। ওই চিহ্নিতকরণটাই হয়নি। হ্যাঁ, চিহ্নিতকরণটাই হয়নি যে এই মানুষগুলোর সাথে কি করা হলো। আচ্ছা, রাষ্ট্রীয় দায়িত্বে বলা হয়নি, তার পরবর্তীতে আমরা বিচারের জায়গায় যাব। তো সেই বিচারের জায়গায় যাওয়ার রাস্তাটা এত জায়গায় এত মন্থর গতিতে এরা যাচ্ছে, যে প্রক্রিয়াতে কমিশন বলেন কাজ করছে, আর পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্বে যদি ট্রাইব্যুনালে যায়,
এটার কোনো আপা, reflection আপনি আমাদের বা সঙ্গে কোনো থাকুন, কিছু আমরা একটু এই যে 200 মানুষ নিখোঁজ তাদের অবস্থা কি একটু আমরা দাদার কাছ থেকে জানবো। দাদা, আপনি যে যখন মুক্ত হলেন 5 আগস্টের 2 দিন পরে, কি মনে হয় এই যে 200 মানুষ কি বেঁচে আছেন? আপনার যেহেতু আপনি একটা জায়গায় ছিলেন, আশপাশের আপনার সিমটমগুলো বা কি কি চিহ্ন কিছু মনে পড়ে কিনা? প্রথম যখন আমাকে ওখানে নেওয়া হলো তখন আমি অনেক লোকের শব্দ আমি শুনছিলাম, যে আমার সামনে পেছনে আমার আশপাশে রুম টুম এরকম? রুম টুমের থেকে অনেক কান্নার শব্দ আসতো। তাদের মানে তারা নামাজ পড়তেন, একটু দোয়া মানে প্রেয়ার করতেন। ওখানে অনেক মানে এরকম শব্দ শোনা যেত, বিশেষ করে কান্নাকাটি করার শব্দ আমি শুনতাম। তো তখন অনেক লোক ছিল বলে আমার মনে হলো, ওখানে প্রায় কয়েকশো লোক রাখার মতো ব্যবস্থা আছে ওই জায়গায়। আমি যেখানে ছিলাম, আমি 160 নাম্বার রুম একটা ছিল আমার, 160 নাম্বার সেলে ছিলাম অনেক দিন, প্রায় 8-10 মাস। তারপর 116 নাম্বার রুমে ছিলাম আমি প্রায় 2 বছরের কাছাকাছি। তারপর মানে 13 নাম্বার রুমে, 14 নাম্বার রুমে, 13 নাম্বার রুমে ছিলাম প্রায় 2 বছরের অধিক। তো এভাবে আমি হিসাব করলাম যে ওখানে প্রায় কয়েকশো লোক রাখার মতো ব্যবস্থা আছে। কিন্তু এটা কি মাটির নিচে নাকি একতলা দোতলা এমন কোনো? গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে। এখানে তো একাধিক মানে বন্দিশালা আছে, মানে ওই মানে ইয়ের মধ্যে। তার জায়গাটা কোথায় কি compound এর লোকেট করতে মধ্যে। পেরেছেন? এটা খুব সম্ভবত ঢাকার কাছে, একদম এয়ারপোর্টের কাছে জায়গাটা। ওখান থেকে প্লেন যে ল্যান্ডিং করার যে শব্দটা, একদম মানে মনে হচ্ছে প্লেনটা একদম ছাদ ছুঁয়ে নেমে যাচ্ছে এরকম, মানে আপনি শুনতে পেতেন? হ্যাঁ, একদম শোনা যায়। মানে যখন ফ্যান বন্ধ রাখে না তারা শীতের সময়, শীতকালের সময় 2019-20 সালের যে শীত পড়েছিল অনেক বেশি, তো শীতের সময় ফ্যান বন্ধ রাখতো। কুয়াশার কারণে? হ্যাঁ, শীতের কারণে, প্রচুর শীত তো। আচ্ছা। মানে ফ্যান চালু থাকলে কিন্তু শব্দ শোনা যায় না। ফ্যান হ্যাঁ, ফ্যান, ওই যে ফ্যান একদম, হ্যাঁ, ওই যে যখন ফ্যান বন্ধ রাখে না তখন ওই শব্দটা শোনা যায়। প্রচুর মানে প্লেন নামে, প্রায় মানে অনেকগুলো প্লেন নামে। যখন বের হলেন তখন বাকিরা কি শব্দ শোনা যাচ্ছিল মানে আশপাশের রুমে? হ্যাঁ, তখন কিন্তু একেবারে শেষের দিকে আমি তেমন একটা শব্দ আর শুনি নাই। মানে মনে হচ্ছিল সবাই চলে গেছে, আর আমি কোনো সময় আমাকে একাই মনে হতো। সেখানে 10টা রুম থাকে সামনে পেছনে করে, এক লাইনে 5টা করে রুম থাকে সেলটাকে, তার 10টাকে রুম সেল। কিন্তু আমি যেখানে ছিলাম সেখান থেকে আমি আর এরকম আওয়াজ শুনতে পাইনি। মানে আমার মনে হয়েছিল যে সেখানে আর লোক একেবারে মানে নাই বললেই চলে আর কি। তো আমার ধারণা মানে যেই মানে এখনও নিখোঁজ যাদের কথা বলা হচ্ছে, প্রায় 200 লোক, এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। মানে ওখানে আমার মনে হয় নাই, হয়তো বা তাদেরকে একেবারে কী হয়েছে তো আমি বলতে পারবো না, কিন্তু দায়িত্ব তো সরকারের, মানে তাদের কোষ দেয়া। এখন তো পরিবার তো খুঁজে বেড়াচ্ছে, মানে এখন তো আমি তো মায়ের ডাকের সাথে আমি অনেকবার কথা বলেছি, কিন্তু তারাও বলছে যে এখনো পর্যন্ত সরকার কোনো কোষ দিতে পারছে না। এই যত এত মানুষ যে এখন নিখোঁজ, তাহলে এদের কোষ দেওয়ার দায়িত্ব তো সরকারের বর্তায়, তাই না? তো এখন আমি যে কথা বলছি, এই যে বর্তমান যে কমিশন হয়েছে, যে গুম কমিশনের উচিত হবে যে ওই জায়গাগুলো পরিদর্শন করে সেখানে আদৌ কোনো লোক আছে কিনা তা পরিষ্কার করা, এবং তার পরিষ্কার করে মানে দেশবাসীকে বলা যে হ্যাঁ মানে ওই রকম আমরা জায়গায় সিরিয়া দেখলাম, ছবি এসছে, ভিডিও এসছে। হ্যাঁ সম্প্রতি একদম মানে এই তো 2-1 দিন আগেই মানে সেখানে মানে সিরিয়ায় একটু খুব নৃশংস যে বন্দিশালা ছিল, সেখানে অনেক হাজার লোককে যে মেরে, তা তো আমরা একদম মানে এই যে সোশ্যাল মিডিয়ায় বা ভিডিওতে আমরা ছবিতে আমরা দেখেছি। কিন্তু আমাদের এখানে যে বন্দিশালাগুলো ছিল বা আছে বা কোনো, এর তো আমরা শুধু খবর পেয়েছিলাম যে গুম কমিশন মাঝে মাঝে বলেছে যে আমরা পরিদর্শন করেছি, আছে এগুলো। কিন্তু সঞ্জিতা, একটু জানতে চাই, আপনারা কি আয়নাঘরগুলো দেখেছেন কিনা? আপনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল কিনা ভিতরে সেগুলো কেউ আটকা আছে কিনা, না আপনারা সরজমিন দেখছেন কিনা, দেখানো হয়েছে কিনা? ভিকটিম ফ্যামিলিদেরকে ওখানে আসলে ওই সুযোগটা দেওয়া হচ্ছে না। কেন? আমরা কমিশনকে বলেছিলাম যে আসলে যারা ভিকটিম, যেমন অনেকে কিন্তু সেল থেকে ফিরেছেন, মাইকেল দাদার মতো, তারপরে হুমাম কাদের ভাইয়ের মতো, তো তাদেরকে গুম করা হয়েছিল এবং তারা কিন্তু দেখলে এগুলো ভালো বুঝবে, বাট কমিশনের এখতিয়ারে সেটা নাই যে তারা আমাদেরকে ভিকটিমদেরকে নিয়ে যেতে পারে। তো আমাদের কোনো আসলে আয়নাঘর, যেটা সিক্রেট ডিটেনশন সেল, দেখানো হয় না। আমরা যেটা সিটিডিসি সেল ডিবির, সেটা 7 তারিখে দেখেছিলাম, বাট ওই সেলগুলাও ওই 7 তারিখেই খালি ছিল, মানে আমরা অত ইয়েতে পাইনি, মানে দেখতে পাইনি খুব একটা। তো সেইখান থেকে মানে কোনো মানুষের
খোঁজ পাইনি, বাট সেলগুলো দেখেছিলাম সিটিটিসি সেলের, বা আয়নাঘর বলতে যেটা ডিজিএফআই বা র্যাব বলেন তাদের কোনো সেল আমরা ভিতরে ঢুকতে পারিনি। আচ্ছা, জি, একটু জানতে চাই আজিজ ভাই, আপনারা যাদের এই যে বিডিআর যে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে এই হত্যাকাণ্ডের আসামি হিসেবে যারা এখন মানে কারাগারে আছেন, জেলে আছেন, আপনারা দাবি করছেন তাদের বেশিরভাগই নিরপরাধ। আবার অনেকে এমন আপনারা বলছেন যে তাদের হয়তো যে মেয়াদে সাজা হয়েছে, সাজার মেয়াদও শেষ, এরপরও নাকি মুক্তি পাচ্ছে না। এই বিষয়টি কি আপনাদের এই ক্ষেত্রে দাবি কি এখন? আমি সত্য জানতে দর্শক, তাই আমরা ছোট্ট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গে থাকুন।